এপিসোডের শুরুর দিকে আমাদের দেখানো হয় জেগিউর বাবা ড্রাঙ্ক হয়ে তাদের প্রচন্ড মারধর করত। এক রাতে হাঙ্গিউল অনেক কান্না করছিল। সেই রাতে তার বাবা তাকে বলে সিগারেট আনার জন্য। সে হাঙ্গিউলকে রেখে চলে যায়। তার আসতে দেরি হচ্ছিল। হাঙ্গিউল প্রচন্ড কান্না করছিল। তার বাবা বিরক্ত হয়ে যখন সিগারেটটা ফেলে দেয়, তার আগুনে পুরো বাড়ি চলে যায়। জেগিউ ফিরে এসে বাড়িতে আগুন দেখে দৌড়ে ভিতরে প্রবেশ করে। তখন তার হাতে প্রচন্ড আঘাত লাগে। সে যখন হাঙ্গিউলের উপর আগুন পড়তে দেখে নিজে ঝাঁপিয়ে পড়ে। তারপর হাঙ্গিউলকে সেখান থেকে নিয়ে যখন বের হয়ে আসবে, তখনই সে তার বাবার হাত দেখতে পায়। তার বাবা সম্পূর্ণ আগুনে পুড়ে যাচ্ছিল, কিন্তু তখন তার আর কিছুই করার ছিল না। তার বাবা সে চাহনি দেখেই সে সেখান থেকে চলে আসে। কেউ ইউনবমকে বলে, আমি যদি তখন আরেক পা এগোতাম তাহলে হয়তো তাকে বাঁচাতে পারতাম। আমি তাকে খুন করেছি, আমি তাকে মরার জন্য সেখানে ছেড়ে দিয়েছি। এই হাতের দাগগুলো যখন আমি দেখি তখন আমার বাবার কথা মনে পড়ে, তাই সবসময় আমি এগুলো লুকিয়ে রাখি। আমি এখনো নিজেকে ক্ষমা করতে পারিনি। আর কে আমাকে ক্ষমা করবে বলো? ইউনবম, তুমি যদি আমাকে ক্ষমা করতে না পারো তাহলে আমি তোমাকে দোষ দেব না। তুমি চাইলে যে কোনো সময় মুক্ত হতে পারো। ইউনবম বলে, তুমি কিছুই করনি, যা করেছো ঠিকই করেছো। অপরদিকে আমরা দেখতে পাই ইউনবমের মা জুনকে বলে, ওই দিন আমি খুব উল্টোপাল্টা কথা বলেছি, তার জন্য সরি। জুন বলে, আপনি ঠিকই আছেন। আমি যদি শুনতাম আমার মেয়ে এরকম একটা ছেলের সাথে রিলেশন করে তাহলে আমি একই কাজ করতাম। তখন সেখানে একজন রিপোর্টার চলে আসে। সেই রিপোর্টার ইউনবমের মাকে অনেকদিন ধরে ফলো করছিল আর ইউনবমের সম্পর্কে নানা ধরনের কথা জানতে চাচ্ছিল। পরের সিনে আমাদের দেখানো হয় ইউনবম হেসুক ম্যামের কাছে জানতে চায় কিভাবে জেগিউকে খুশি রাখা যায়, অতিরিক্ত চিন্তা থেকে মুক্ত রাখার জন্য কি কি করতে হবে। তখনই তারা অফিসে প্রবেশ করে অবাক হয়ে যায়, কারণ তার সকলে মার্কশিট দেখছিল। সেখানে হাঙ্গিউল বহু নির্বাচনী প্রশ্নের সকল অপশনই সি দিয়েছে। এটা সে ইচ্ছে করে করেছে। ইউনবম বলে, আমি তার সাথে কথা বলবো। তারপর তাকে ডাকি নিয়ে জানতে চাই কি কারণ। সে বলে, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু কি করব, এর জন্য অনেক পরিশ্রম করেছে। তার এবার প্রথম হওয়াটা খুবই প্রয়োজন, তাই আমি এই কাজটা করেছি। ইউনবম বলে, তুমি এই কাজটা ঠিক করনি। তুমি যদি চাইতে তোমার বন্ধু তোমার সাথে এগিয়ে যাক তাহলে তুমি তাকে সাহায্য করতে পারতে। এভাবে নিজেকে তাকে ঠকানোর কোনো প্রয়োজন ছিল না। এখন আমাকে বাধ্য হয়ে তোমার অভিভাবককে কল করতে হবে, তাদের জানাতে হবে। হাঙ্গেল বলে, প্লিজ, আমি আমার আঙ্কেলকে সবটা জানাবো, আপনি কিছু জানাবেন না। পরের সিনে আমাদের দেখানো হয় খাবার টেবিলে দুজনের মন খুব খারাপ ছিল। জিও বলে, তোমাদের আজ কি হয়েছে? খাবার টেবিলে এরকম চুপচাপ কেন? তোমাদের তো আগে কখনো এত চুপচাপ থাকতে দেখিনি। হাঙ্গেল, তুমি কি কিছু লুকাচ্ছ নাকি? জেগিও হাঙ্গুলের দিকে তাকাতেই হাঙ্গিউর বলে, আমার খাবার শেষ, আমি চলে যাচ্ছি। সে না খেয়েই চলে যায়। তখন জেগিউর কাছে তার বোন ফোন করে তাকে দেখা করার জন্য। সে দেখা করে, তখন জানতে চায় তুমি এখানে কেন এসেছো? আমি তো তোমার কাগজে সাইন করে দিয়েছি, আর কি চাও? তার বোন বলে, আমি এই জায়গাটাকে প্রচন্ড ঘৃণা করি, কারণ এখানে আমাদের দরিদ্রতার সময় কেটেছে। বাবা আমাদের প্রচন্ড মার, আর আমি এসব কিছু বাঁচার জন্য, নিজের জীবনকে সুন্দর করার জন্য আমার সকল বোঝা তোমার উপর চাপিয়ে দিয়ে চলে গিয়েছি। আচ্ছা, ইউনবম আমার সাথে দেখা করতে এসেছিল। সে বাবার বিষয়ে জানতে চেয়েছে। সে এটাও বলেছে বাবার মৃত্যুর জন্য নাকি তুমি নিজেকে দায়ী করছো, আর আমি যেন তোমাকে মাফ করে দিই। কিন্তু তাকে কিভাবে বোঝাই? আমি এতদিন তোমাকে মাফ করতে না, নিজে মাফ চাইতে অনেক লজ্জা বোধ করছিলাম, তাই তোমার কাছে কখনো আসতে পারিনি। আমি দুধের শিশুকে তোমার কাছে রেখে গিয়েছি, সকল কষ্ট তোমাকে একা সইতে দিয়ে গিয়েছি। জেগিও, তুমি কিচ্ছু করনি, সৃষ্টিকর্তাই তাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। হাঙ্গিউল বলে, আমি চাইলে তাকে বাঁচাতে পারতাম। তার বোন তখন বলে, সৃষ্টিকর্তা হয়তো চায়নি, তাই তুমি তাকে বাঁচাওনি। এটাই জীবনের সৌন্দর্য। তারপরের সিনে আমরা দেখতে পাই জেগিউ ইউনবমের বাসায় যায়। জেগিউকে দেখে ইউনবম বলে, এত রাতে কেন এসেছো? আমি তো প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম। জেগিউ বলে, আমি আমার বোনের সাথে দেখা করে এসেছি। সে বলেছে তুমি নাকি তার সাথে দেখা করেছিলে। ইউনবম বলে, তার পেটে কোনো কথাই থাকে না, তাকে নিষেধ করেছিলাম আমি। জেগিউ বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার মতন একজন মানুষকে বোঝার জন্য। ইউনবম জেগিউর হাতটার কাছে টেনে নিয়ে তার ক্ষতস্থানে কিস করে বলে, এটা কোনো সাধারণ দাগ না, এটা তোমার নতুন জীবন শুরু করার সাক্ষী। জেগিউ তখন তাকে জড়িয়ে ধরে। পরের সিনে আমাদের দেখানো হয় সেক্রেটারি লয়ার জুনকে বলে, সিউলের রিপোর্টার সিনসু শহরে চলে এসেছে। আমি আজ তাকে স্কুলের সামনে দেখেছি। সে আমার কাছে ইউনবমের সম্পর্কে জানতে চেয়েছে। সবকিছুই জানে, ইউনবমের সাথে সিউলে কি কি ঘটনা ঘটেছিল, কিন্তু আমি তাকে বলেছি এমন একজন আছে সবকিছু জানে। আমি তাকে সিউলে তোমার কাছে নিয়ে আসবো, তারপর তাকে পাঠিয়ে দিই। জুন তখন তাকে জড়িয়ে ধরে বলে, তুমি খুব ভালো কাজ করেছো। তারপর তাকে তার সমস্ত কাজ বুঝিয়ে দিয়ে বলে, আমি এখন আসছি, আমাকে একটা জায়গায় যেতে হবে। তখন সে ইউনবমের মাকে কল করে সবটা বলে, আর বলে তার এজেন্সির সাথে কথা বলার জন্য। ইউনবমের মা সব কথা শুনে অবাক হয়ে যায়। তারপরের সিনে আমাদের দেখানো হয় ইউনবম স্কুলে সকলের রেজাল্ট গুলো পাবলিশ করছিল। সেখানে সবাই দেখতে পায় সেজিন প্রথম হয়েছে, যেটা দেখে সবাই একটা অবাক হয়ে যায়, কারণ এবার হাঙ্গিউল প্রথম হয়নি। সেজিন তো অনেক খুশি। এইদিকে ম্যাথ টিচার হেসুক ম্যামকে ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু হেসুক ম্যাম কোনো জবাব দেয় না। সে বলে, আমি জানি না। তখনই তার কাছে একটা কল চলে আসে। সে নিজের কল মনে করে সেটা রিসিভ করে। ঠিক তখনই ক্লাস শেষ করে ইউনবম চলে আসে। ইউনবমকে বলে, দেখো তো তোমাকে কেউ একজন কল করেছে, কি সব লয়ার আর অ্যাক্ট্রেসের কথা বলছে, আমি কিছুই বুঝতে পারছি না। তখনই আমরা শুনতে পাই জুন তাকে বলে কিছুদিনের জন্য সে যেন সেফ থাকে, কারণ রিপোর্টার গ্রামে চলে এসেছে। এইসব কথা জেগিউ দাঁড়িয়ে শুনে পড়ে। সে জানতে চায় কি হয়েছে। তখন আমরা দেখতে পাই ইউনবম মন খারাপ করার জন্য বাসায় ফিরছিল। তখন সে তার বাসার সামনে দেখতে পায় কিছু বডিগার্ড চলে এসেছে, যারা জেগিউর সাথে কাজ করে, আর বলে গিয়েছে সিউল থেকে আসার আগ পর্যন্ত যেন তাকে পাহারা দেয়, আর একটা চকলেট দিয়ে যায়, সেটা যেন ইউনবমকে দেয়।
অন্যদিকে আমরা জুনকে দেখতে পাই, সে জেগিউকে বলে তুমি ইচ্ছে করে আমার গাড়িতে উঠেছো, আমি তোমাকে সব ঘটনা বলে তো দিয়েছি, তুমি সেখানে গিয়ে কোনো হাঙ্গামা করবে না, কোনো ভাঙচুর করবে না, তাহলে কিন্তু আমি মামলা দিয়ে দেবো। জেগিউ বলে কথা না বলে এবার তুমি গাড়িটা চালাও তো। তখন তারা সিউল শহরে চলে যায়। সেখানে গিয়ে তারা রিপোর্টারের সেই অফিসে চলে যায়। সেখানে গিয়ে জানতে চায় এন্টারটেনমেন্ট বিভাগটা কোন দিকে। সেখানে গিয়ে সে বলে এন্টারটেনমেন্ট বিভাগে মিস্টার পার্ককে। তার কণ্ঠস্বর শুনে সবাই ভয় পেয়ে গিয়েছিল। ম্যানেজার বলে আচ্ছা পার্ক, তুমি কারো কাছ থেকে লোন নেওনি তো, নাকি কারোর সাথে ঝামেলা করেছো? দ্রুত লুকিয়ে পড়ো, আমি সামাল দিচ্ছি। সে তখন টেবিলের নিচে লুকিয়ে পড়ে। সে ম্যানেজারের কাছে গিয়ে জানতে চায় পার্ক কোথায়। ম্যানেজার বলে তার পাশে কিছু সমস্যা হয়েছে, সে আজ চলে গিয়েছে। জেগিও বলে ঠিক আছে, তাহলে কাল পর্যন্ত আমি তার জন্য অপেক্ষা করছি। ম্যানেজার বলে আমি এখানকার ম্যানেজার, আপনি আমাকে সবকিছু বলতে পারেন। সে তাকে সম্মান জানিয়ে বলে ইউনবুম সম্পর্কে যে রুমার তোমরা লিখতে চেয়েছিলে, তাই আমি সিনসু শহর থেকে এসেছি সেটা সমাধান করার জন্য। ম্যানেজার খুশি হয়ে জানতে চায় তুমি কি, তোমার কাছে কি তার কোনো ছবি আছে বা তার কোনো লেখালেখি বা ভয়েস কোনো কিছু আমাকে থাকলে দাও। তখন জেগিও বলে সে এরকম কোনো কিছুই করছে না, সবকিছুই একটা রুমার ধরনের আর্টিকেল তোমরা লিখবে না। ম্যানেজার রেগে গিয়ে বলে তুমি কি হও তার? সে তখন বলে আমি তার বর্তমান বয়ফ্রেন্ড হই। ম্যানেজার তখন বলে আমরা তো সত্যিটা লিখছি না, আমরা লিখছি ধারণা হতে পারে। সে তখন তার সাথে ঝামেলা করছিল। তাকে যখন তাড়াতে যাবে তখন দেখতে পায় তার ফোনে রেকর্ড হচ্ছে। তখন ম্যানেজার তার কাছ থেকে জোর করে ফোনটা নিয়ে রেকর্ডটা ডিলিট করে দেয়। তারপর তাকে ফোনটা দিয়ে বলে তোমার মতন লোক এখানে অনেকবার আগেও এসেছে, কিন্তু কেউই সফল হতে পারেনি। তুমি কি ভেবেছো তুমি এখন সফল হয়ে যাবে? আমরা এটা কালি পাবলিশ করে দেবো। কি আমাদের কি করতে পারে, সত্যিটা আমাদের দেখার বিষয় না। তখন সে উপহার আনা গাছের টপ থেকে মোবাইল বের করে বলে জিউ, তুমি সবটা রেকর্ড করে নিয়েছো তো? কিছুক্ষণ পর জুন দৌড়ে আসে। তারপর নিজের পরিচয় দিয়ে বলে আমরা আদালতে একটা ডায়েরি করে এসেছি, যদি আপনারা এ ধরনের আর্টিকেল পাবলিশ করেন তাহলে আমরা লিগ্যাল অ্যাকশন নেব। তখন কিন্তু আপনাদের এই স্টেশনটা আর বেঁচে থাকবে না। এটা বলি তারা সেখান থেকে আরো কিছু আইনি কথা বলে চলে আসে। ম্যানেজার তখন বলে আজ সকালে কার মুখ দেখে যেন উঠেছিলাম, একজন চশমিশ আর আরেকজন গুন্ডা এসে আমাকে কিসব বুঝিয়ে গেছে। এখন আমাদের কাছে দুইটা পথ আছে, হয় চুপচাপ বসে থাকা আর না হলে এটাকে বড় করে পাবলিশ করে দেওয়া। তখন আমরা দেখতে পাই জুন তার সকল ঘটনা ইউনবুমের মাকে বলছিল। তখন জেগিও বলে তুমি এখন বলো সবকিছু ঠিকঠাক হবে কিনা। জেগিওর কথা শুনে ইউনবুমের মা বলে তোমার সাথে কি জেগিও আছে? জুন বলে সেই আজ সাহায্য করেছে, এসব কিছুর পেছনে তারই অনেক বড় অবদান আছে। অন্যদিকে আমরা দেখতে পাই সেজিনের মা বাবা তার রেজাল্ট দেখে অনেক খুশি। সেজিন তখন হাঙ্গিউলের সাথে কথা বলার জন্য একটা রেস্টুরেন্টে চলে যায়। সেখানে গিয়ে বলে আজ আমার পরিশ্রম ফল দিয়েছে, আমার তো অনেক খুশি লাগছে। তার মুখে এত হাসি দেখে হাঙ্গিউল আর সত্যটা বলতে পারেনি। সে বলেছে তোমাকে অনেক ধন্যবাদ। তখন সেখানে ম্যাথ টিচার আর হেসুক ম্যামের দুই সন্তান চলে আসে। ম্যাথ টিচার বলে তোমরা কি করো? দেখো হাঙ্গিউল সকল প্রশ্নের উত্তর সি দিয়েও সে পাশ করে গেছে, তোমরা কোনো কাজেরই না। তারপর সেখান থেকে খাবার নিয়ে চলে যায়। তারা চলে গেলে সেজুন বলে এটা কি সত্যি নাকি? হাঙ্গিউল মাথা নিচু করে বলে হ্যাঁ। অন্যদিকে আমরা দেখতে পাই জেগিও ঘুমাচ্ছিল। জুন বলে তুমি যদি ঘুমিয়ে থাকো তাহলে ভালো, আর যদি না ঘুমিয়ে থাকো তাহলে শোনো, হয়তো তোমার কাছে বন্ধুত্ব কোনো কিছুই না, কিন্তু সেদিন আমার কাছে অনেক খারাপ লেগেছে, যেদিন তুমি আমাকে ঠকিয়ে আমার টাকাগুলো নিয়ে পালিয়ে গিয়েছো। জেগিও বলে আমি তোমাকে ঠকাইনি, তুমি আমাকে ঠকিয়েছো। সেদিন যখন আমি আগুন থেকে বেঁচে হাঙ্গিউলকে নিয়ে বেরিয়েছিলাম তখন আমি সর্বপ্রথম তোমার ঘরে গিয়েছিলাম। তখন আমি শুনতে পাই তুমি তোমার বাবাকে বলেছো আমার মতন লোকের সাথে তুমি বন্ধুত্ব করতে চাও না, স্কুলের সকলের কাছ থেকে বাঁচার জন্য নাকি তুমি আমার সাথে বন্ধুত্ব করেছো, আর আমার স্ট্যাটাস আর তোমার স্ট্যাটাস নাকি মিলে না। তখন আমার কাছে আর কোনো অপশন ছিল না, তোমার টাকাগুলো নিয়ে আমি সেখান থেকে চলে যাই। তার কারণে আমরা একটা ছাদ পেয়েছি আর আমি হাঙ্গিউলকে চিকিৎসা করাতে পেরেছিলাম। তারপর আমি অনেক পরিশ্রম করেছি যেন আমার মতন আর হাঙ্গিউলকে কেউ বলতে না পারে যে স্ট্যাটাসের কারণে সে বন্ধুত্ব করতে পারবে না। জুন তখন বলে বিশ্বাস করো আমার আজ খুব ভালো লাগছে, কারণ তুমি সবসময় আমাকে বন্ধু মনে করেছো। আমি বাবার কাছ থেকে ওই টাকাগুলো তোমার জন্যই রেখেছিলাম, এখন তুমি সেগুলো দিয়ে কি করেছো আমি তা জানতে চাই না। ওই টাকাগুলো তোমাকে দেওয়ার জন্য আমি বাবার কাছে একটা কেন 1000টা মিথ্যে কথা বলতে পারতাম। তারপর জেগেও কি ইউনবুমের বাসার সামনে নিয়ে গিয়ে বলে আজকের রাতটা তার জন্য অনেক কঠিন, তুমি তার সাথে বসো, আমি তার মার সাথে কথা বলছি। তখন আমরা দেখতে পাই জেগিও তাকে সান্ত্বনা দিচ্ছিল আর বলছিল তুমি চিন্তা করো না, সবকিছু আমরা একসাথে মোকাবেলা করবো। ইউনবুম হতে পারে কালকে ওই আর্টিকেলটা ছাপতে পারে, তুমি চিন্তা করো না। ইউনবুম নিজের মোবাইলটা বন্ধ করে দিয়ে বলে কালকের চিন্তা কাল করা যাবে, আজ আমরা চলো আনন্দ করি। তারপর তারা বাইরে হাঁটতে বের হয়, অনেক মজা করছিল। রাতে একসাথে খাবার রান্না করে খাবার খায়। খাবার খাওয়া শেষ করে যখন সে ঘুমাতে যায় তখন সে জেগিউকে বলে জেগিউ আমার মা কল করেছিল, সে বলেছে আমি যেন সময় মতন খাবার খেয়ে নিই, ঘুম না আসলেও যেন ঘুমিয়ে নিই, আর যেন আজ কয়েকদিন যাবত আমি যেন ফোনের দিকে না তাকাই, কোনো নিউজ না দেখি, কোনো কমেন্ট না দেখি। তখন আমরা দেখতে পাই ইউনবুমের মা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে খুব ভালো হতো যদি তুমি আমার মেয়ে না হয়ে অন্য কারো মেয়ে হতে। ইউনবুম জেগিউর কাছে জানতে চায় মা কি প্রতি রাতে এত চিন্তা নিয়েই ঘুমায়? জিগিও বলে আর কোনো চিন্তা করো না, তোমার চিন্তা করতে বারণ করছে। পরদিন সকালে আমরা দেখতে পাই খবরটা দ্রুত ছড়িয়ে পড়ে, সকলেই নিউজ দেখছিল আর সবাই অবাক হয়ে যাচ্ছিল যে এটা কিভাবে হতে পারে, ইউনবুম ম্যাম এরকম কিভাবে করতে পারে। আর এইদিকে আমরা দেখতে পাই জেগিওর ঘুম ভাঙে বংশীকে চেঁচামেচিয়ে। সে ঘুম থেকে উঠে অবাক হয়ে যায় কারণ ইউনবুম ঘরের কোথাও নেই, সে চুপ হয়ে সেখানে দাঁড়িয়েছিল। এখানেই আমাদের এপিসোড শেষ হয়ে যায়। ধন্যবাদ।